কমিটির সম্পাদক কমরেড বিজেন্দ্র চৌধুরী। চেয়ারটি এদিকে লইও না, তাহলে দেখবো পিলারের লেগে দেখে না তো। মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই হল সভার সম্মানিত সভাপতি মঞ্চাসীন আছেন, আমাদের পার্টির প্রবীণ নেতৃবৃন্দ কমরেড সুব্রত চক্রবর্তী, কমরেড নারায়ণ দেব, কমরেড নকুল দাস, আমাদের পার্টির পশ্চিম জেলা সম্পাদক রতন দাস এবং এই টুকলি মহকুমা কমিটির অন্তর্গত বিভিন্ন পার্টির অঞ্চল থেকে আগত আমাদের পার্টি নেতৃত্ব, কর্মী, দলতি এবং বন্ধু, আমি আজকের এই মহান দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় আপনাদের সকলকে আমাদের রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সেই 1917 ইংরাজিতে 7ই নভেম্বর বা 7ই নভেম্বরকে যারা সফল করার জন্য তার আগে বহু বিপ্লবী যারা শহীদ হয়েছেন এবং তারপর শুধু সোভিয়েত রাশিয়াতে না, সারা পৃথিবীতে এই সমাজতন্ত্রের পক্ষে, বিপ্লবের পক্ষে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এখানে আমরা এই আলোচনা সভা কেন সম্মিলিত আমরা করছি, তাও আজ থেকে 108 বছর আগে অন্য দেশ আমরা আলোচনা করছি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যে লাগিয়ে। এটা এই কারণে যে এই সোভিয়েতের এই নভেম্বর এই যে বিপ্লব, এটা শুধু রাশিয়ার জন্য বা পরবর্তী সময়ের যে সোভিয়েত ইউনিয়ন গড়ে উঠেছিল, ইউরোপের 10টা জাতি এবং দেশ আর মধ্য এশিয়ার আরো 5টা জাতি এবং বা দেশ, মোট 15টা জাতি নিয়ে তাদের জীবনে শুধু একটা যুগান্তকারী পরিবর্তন এনেছিল, শুধু তার জন্য না, এটা গোটা মানব সভ্যতাকে পথ দেখিয়ে গেছে যে আমাদের এই যে সেই সভ্যতার যে যাত্রা শুরু হয়েছে তার বিভিন্ন পর্বে, প্রতিটি পর্বে যে ঘাত, প্রতিঘাত, সংঘাত, কারণ মানুষ তার চাহিদা আছে, আবার কোনো একটা অংশে বা ব্যক্তি সে চাহিদার সেখানে কোনো শেষ নেই। সেই জায়গায় যখন যারা বঞ্চিত, যাদের ন্যূনতম চাহিদা পূরণ হচ্ছে না, তারা তাদের ন্যূনতম চাহিদার জন্য, আর আরেকটা অংশ হলো আজকে আমাদের দেশে আমরা দেখি একটা পরিবার বা কিছু পরিবার
আদানি আম্বানি প্রায় সময়তে আমরা তাদের নাম উচ্চারণ করতে বাধ্য হই, তাদের ভালোবেসে না, তাদের সম্পদের যে পরিধি বা বৈভব তার কোনো শেষ নেই, কিন্তু তার কোনো চাহিদার অন্তও নেই। কাজেই সেই জায়গাতে সংঘাত তৈরি হয়। সেই সংঘাতের জেরে ক্ষুধা, বেকারি এবং নানা ধরনের বৈষম্য, এ থেকে সমাজে নানা ধরনের অস্থিরতা আমরা আমাদের দেশ সহ পৃথিবীর দেশে দেশে আজও আমরা দেখতে পাই। তো তা থেকে মুক্তি আসবে কোথেকে? পৃথিবীতে এরকম বহু দার্শনিক কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেলস, কমরেড ভিআই লেনিন, মাও সেতুং বা হো চি মিন, যাদেরকে আমরা স্মরণ করি, তারা ছাড়াও তাদের আগে এবং পরে এরকম বহু দার্শনিক এসেছেন এবং আসবেন। হয়তো সমস্ত দার্শনিক তারা সবাইকে আমরা সেরকম বামপন্থী বা সেরকমভাবে আমরা স্মরণ করি না, কিন্তু কার্ল মার্কস, লেনিনের মতো না হলেও এরকম বহু দার্শনিক আছেন, তারাও এই পৃথিবীকে যেরকমভাবে ব্যাখ্যা করেছেন, একেবারে সেগুলো যে একদম গুরুত্বহীন, উল্লেখযোগ্যতা সেখানে নেই এরকম নয়, কিন্তু তারপরও তার মধ্যেও সেখানে বলা হয় বা বলতে হয় 1848-এ কার্ল মার্কস তার সে বিখ্যাত কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ইস্তেহার প্রকাশের মধ্য দিয়ে যে তত্ত্ব, যে পথ পাতলে গেছেন, অর্থাৎ অন্যান্য সমস্ত দার্শনিকরা পৃথিবীকে নানাভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু তার সমাধান সূত্র কি? ব্যাখ্যা তো হয়েছে, সমাধানটা কি হবে এটা দেখিয়ে দিতে পারেননি। সে সমাধান কমিউনিস্ট ম্যানিফেস্টোর মধ্য দিয়ে কার্ল মার্কস তিনি এটাকে উপস্থিত করে গেছেন, কিন্তু তার উপায়ন কি হবে, কি করে হবে? বলেছেন যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সেখানে এরকম একটা সমাজ গড়ার মধ্য দিয়েই এবং যে উদ্বৃত্ত পুঁজি বা মুনাফা তার সুষম নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এই যে চাহিদার যে বৈষম্য, যার অন্যভাবে আমরা বলি যে শোষণ, এটার সমাধান করা সম্ভব এবং গোটা মানব জাতিকে সেখানে সমৃদ্ধির পথে নিয়ে আসা সম্ভব। কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেলস তারা যতদিন বেঁচে ছিলেন এই তত্ত্ব শুধু আবিষ্কার করা না, তারা একটা সেভাবে ধারণাও তৈরি করেছিলেন, যেহেতু শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এই বিপ্লব সাধনের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন আসবে, তাহলে শিল্প উন্নত দেশে কলকারখানা বেশি হবে,
সেখানে শ্রমিকের সংখ্যা বেশি হবে, ট্রেড ইউনিয়ন তৈরি হবে, লড়াই সংগ্রাম হবে। তো এরকম যে পৃথিবীর বুকে শিল্প বিপ্লব ইত্যাদি হয়েছে ইউরোপের যেটাকে তথাকথিত উন্নত অংশ, ডেভেলপড অংশ বলা হয়, ব্রিটেন, জার্মানি, ইটালি, স্পেন, ফ্রান্স, এই সমস্ত কোনো একটা দেশে সেখানেই প্রথম বিপ্লব হবে এবং তার চেষ্টাও হয়েছে। কংগ্রেস সমর এখানে উল্লেখ করেছে 1871 ইংরেজিতে ফ্রান্সের বিপ্লব, যার সংক্ষিপ্তভাবে যেটাকে বলা হয় বা যে শব্দ দিয়ে এটা বিখ্যাত হয়েছে পেরিকমি, এবং কেউ বলে 72 দিন, কেউ বলে 73 দিন মাত্র টিকেছিল, এরপরে টিকতে পারেনি। সেখানে শাসককুল বা জনগণ, শাসক দলের প্রভাবে যারা ছিল তাদের চাপে বা তাদের প্রতিরোধে সেই পৃথিবীর প্রথম এই সমাজতান্ত্রিক বিপ্লবের চেষ্টা, সেখানে তার অপমৃত্যু ঘটে বা তার সমাপ্তি ঘটে এবং নির্মম পরিণতি হয়। তার 46 বছর বাদে রাশিয়াতে 1917 ইংরাজির 7ই নভেম্বর, এবং এখানে ইতিহাসের কিছু দিক রতন তুলে ধরেছে। অবশ্যই অতীত কিছু ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানা দরকার, এবং রতন এগুলো বলে ভালোই করেছে, এবং এই ক্ষেত্রে তার কমান্ডও আছে। আমি সেদিকে যাচ্ছি না। আমি যেখানে গুরুত্ব দিতে চাই আমার আলোচনা, সেটা হলো যে সেই সোভিয়েত বিপ্লব তো তার 74 বছর বাদে 1991 ইংরাজিতে তার পতন হয়েছে। যে 15টা জাতি বা দেশ মিলে সোভিয়েত সাধারণতন্ত্র বা সমাজতন্ত্র গড়ে তুলেছিল বা সোভিয়েত ইউনিয়ন হিসেবে আখ্যায়িত হয়েছে, এই 15টা দেশ এখন 15টা দেশ এখন একদম সবটাই ডিসইন্টিগ্রেটেড, অর্থাৎ আলাদা আলাদা হয়ে গেছে। শুধু আলাদা হয়নি, তার মধ্যে সবচেয়ে বড় দুটা দেশ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গত 3.5 বছর ধরে যুদ্ধ চলছে। ইতিমধ্যে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে, যারা এক সময়তে গোটা মানব জাতিকে এরকম একটা সমৃদ্ধ একটা ব্যবস্থা তুলে ধরেছিল, যে সোভিয়েতের কামানের দাগ শুনে চীনে বিপ্লব হয়েছে। সেই বিপ্লবে অনুপ্রাণিত হয়ে ভিয়েতনাম দুর্দর্শ আমেরিকাকে পরাজিত করে তাদের দেশকে শুধু স্বাধীন করেনি, সেখানে সমাজতন্ত্রের পতাকা উড্ডীন করতে হয়েছে। এখানে শুধু শেষ না, সমাজতান্ত্রিক ব্যবস্থা মানে শুধু রাশিয়াতে সেখানকার যারা মানে রাজা মহারাজারা, কুলাকরা, জমিদাররা, তারাই শুধু
সেই সমাজতন্ত্রের পতন ঘটানো যায় কিনা। সেই চেষ্টা তো ছিলই, কিন্তু সেই চেষ্টা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কেননা রাশিয়ার বিপ্লব যদি দীর্ঘায়িত হয়, সফল হয়, মার্ক্সবাদ লেনিনবাদের শিক্ষায় মানব উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে, তাহলে জারদের, কুলাকদের, তাদের আধিপত্য তো কখনোই আর ফিরে আসার সুযোগ নেই। কিন্তু এই যে বিরোধিতা, সোভিয়েতের পতন ঘটুক, সমাজতন্ত্রের মৃত্যু হোক, তার প্রথম দিন থেকে এই পৃথিবীর যে পুঁজিবাদী দুনিয়া বা পুঁজিবাদীর সর্বোচ্চ যে শিখর সাম্রাজ্যবাদী দুনিয়া, তারা চেষ্টায় ছিলেন কিভাবে সোভিয়েতকে দুর্বল করা যায়, সমাজতন্ত্রের পতন ঘটানো যায়। সেই চেষ্টা প্রথম সেখানে সরাসরি প্রত্যক্ষভাবে সে আঘাত হানতে চেষ্টা করে হিটলার, অ্যাডলফ হিটলার, মুসোলিনিরা। দ্বিতীয় মহাযুদ্ধের পেছনে যদি মূল কোনো কাহিনী থাকে, উদ্দেশ্য থাকে, হ্যাঁ অবশ্যই হিটলারের স্বপ্ন সারা পৃথিবীকে তার করায়ত্ত করবে। মিউনিখে ওয়ার্ল্ড পার্লামেন্ট তৈরি করা শুরু করেছিল, সেখানে বসে সারা পৃথিবীর শাসন করবে। অবশ্যই এরকম একটা স্বপ্ন ছিল, কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় তার লক্ষ্য ছিল তার নাকের ডগাতে সোভিয়েত ইউনিয়ন, সেই সময়ের নেতৃত্ব ছিলেন কমরেড জোসেফ স্টালিন, কিভাবে সেই সোভিয়েতকে ধ্বংস করা যায়। আজকে সেই ইতিহাস আলোচনার জায়গা না, কিন্তু দেখেছেন যে জার্মানি সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের ভূখণ্ডের ভেতরে ঢুকিয়েও গিয়েছিল। 4 কোটির বেশি সোভিয়েতের নাগরিক সে লড়াইয়ে জীবনও দিয়েছে, তার দ্বিগুণ আহত হয়েছে, তার জনসংখ্যার প্রায় 1/3। কিন্তু বিজয় কারা হয়েছে? সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের এবং শান্তির পক্ষে যারা আছেন তার ফলাফল শুধুমাত্র হিটলার এবং তার বাহিনী, তাদেরই পরাজয় না। 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হবার পূর্ব ইউরোপ যে সমস্ত দেশের উপর দিয়ে সোভিয়েতের লাল ফৌজ হিটলার বাহিনীকে তাড়া করে বার্লিনে গিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছে, অর্থাৎ বিজয় পতাকা রাষ্ট্রের উপরে তুলেছে, এই লাল ফৌজ যে সমস্ত দেশের উপর দেখেছে সবগুলা দেশে সমাজতন্ত্র কায়েম হয়েছে। রোমানিয়া বা ওই পোল্যান্ড, এরকম আরো বহু দেশ। এবং শুধু তা নয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে এই সমাজতন্ত্রের যে বিজয়যাত্রা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এক সময়তে বলা হতো
যে ব্রিটিশ রাজত্বে সূর্যাস্ত হয় না, কেননা এই পৃথিবীর সারা সূর্য প্রদক্ষিণ করে, বা সূর্যের চারিদিকে পৃথিবী সেখানে পড়ে। এই কারণে সূর্যের কিরণ যেখানেই পড়ে সেটা কোনো না কোনো একটা ব্রিটিশ শাসিত একটা পরিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সে ফলাফল ভারত সহ, বার্মা সহ আরও বহু দেশ, আফ্রিকাতে হোক বা অন্য গোলার্ধে, সেখানে স্বাধীনতা লাভ করছে। এবং পরবর্তী সময়েতে আমরা দেখেছি যে 1991-এ এই সোভিয়েতের পতনের আগে অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, অর্থাৎ মানব সভ্যতাকে তার উৎকৃষ্ট ফর্মে নিয়ে আসার যতগুলো উপাদান প্রয়োজন, সমস্ত ক্ষেত্রেতে সোভিয়েত সারা পৃথিবীকে তাক লাগিয়ে এগিয়ে গেছে। এবং সোভিয়েত শুধু তার নিজস্ব বিকাশ নয়, পরবর্তী সময়েতেও পৃথিবীর যেখানেই উন্নয়নের সহযোগিতার প্রয়োজন, সাম্রাজ্যবাদী শক্তি তাদেরকে নানাভাবে তাদের উপরে তাদের আধিপত্য চালিয়ে যাচ্ছে, সেখানে সোভিয়েত অর্থনৈতিক বা সামরিক সহযোগিতা দিয়ে, তাদেরকে সহযোগিতা করার মধ্য দিয়ে এই পৃথিবীকে একটা দুই মেরু, একদিকে সমাজতান্ত্রিক দুনিয়া, শুধু সমাজতান্ত্রিক দেশগুলো না, তার সাথে আরও উন্নয়নশীল দেশ, তার মধ্যে অবশ্যই এই ভারত। আমাদের ভারতবর্ষ যখন 1947 স্বাধীন হয়, একটা সুচ তৈরি করার, তার হয়তো এখানে কয়লা আছে, লোহা আছে, সোনা আছে, সব আছে, কিন্তু এটাকে যদি পরিশোধন করে, রিফাইন করে, লোহা, ইস্পাত, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি করার মতো সেভাবে তার যদি মানে পলিশ না করা যায়, তার সে ভ্যালু হবে না। এই ভারতবর্ষেও সে ভাকরা নাঙ্গাল বাঁধ, হীরাকুদ বাঁধ, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, রোরকাল্লা স্টিল প্ল্যান্ট, এখন অনেক প্রাইভেট কোম্পানি, স্টিল কোম্পানি এসছে, বিদ্যুৎ কোম্পানি এসছে, কিন্তু সেই সময়তে এই স্বাধীন ভারতবর্ষকেও সোভিয়েত ইউনিয়নে অর্থ এবং প্রযুক্তি, এমনকি আমাদের এই ত্রিপুরাজ্যের মধ্যে আপনারা বাজারঘাটের মানুষ, এখানে পাশে ওএনজিসি, আপনারা দেখেছেন ওএনজিসি যখন এখানে ত্রিপুরাতে মানে তৈল অনুসন্ধানের জন্য রিক নিয়ে আসে, কারা এসছিল? রাশিয়ান। তাদের হাত ধরে আমাদের এই ভারতবর্ষের অর্থনীতির সোপান তৈরি হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, হ্যাঁ অবশ্যই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। 33 লক্ষ সেখানকার এই মুক্তিযোদ্ধারা যদি জীবন না দিতেন, বাংলাদেশ স্বাধীন হতো না। ভারতের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, কিন্তু সেই সময়তে যদি মার্কিন সপ্তম নৌবহর যদি এই বঙ্গোপসাগরে আসতো, ভারত পারত কি? পাকিস্তান এভাবে পারত কি?
লক্ষাধিক পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করতো কি না, তখনও এই সোভিয়েত ইউনিয়ন তার নৌবহর পাঠিয়ে মার্কিন সপ্তম নৌবহরকে থামিয়ে দিচ্ছে। এটা শুধু আমাদেরই অঞ্চলে না, সারা পৃথিবীতে এইভাবেই একটা ব্যালেন্স তৈরি হয়েছিল। এবং সে থেকে একটা স্লোগানও তৈরি হয়েছিল। আমরা যে সময়তে রাজনীতিতে এসেছি, আমাদের যে বয়স 70 দশকে, তখন একটা স্লোগান ছিল, আগামী দশক বিপ্লবের দশক। অর্থাৎ সোভিয়েত সমাজতন্ত্র এত উন্নত, এত পপুলার। আমার মনে আছে 1983 না 84 ইংরাজি আমাদের একটা পার্টি কংগ্রেস, এই পার্টি রাজ্য সম্মেলনে কমরেড বাসব পুন্নাইয়া এবং আরেকজন পলিট ব্যুরো মেম্বার এসেছিল, আমার মনে নেই নামটা। চিলড্রেন্স পার্কে রাজ্য সম্মেলনের পরে জনসভা। আমি প্রথম সে বছরেই রাজ্য সম্মেলনের প্রতিনিধি হয়ে আসি। সেখানে বাসব পুন্নিয়া বক্তব্য রাখছে। আমার তো বয়স হয়ে গেছে, এই জনসভায় যে সমস্ত যুবকরা আছেন আমি হয়তো দেখে যাব না, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি তোমরা যুবকরা এই দেশে তোমরা বিপ্লব দেখে যাবে, তোমার জীবনে হবে। হ্যাঁ হ্যাঁ, বাসব পুণ্যের বক্তৃতা ছিল। তো এই সময়তে আমাদেরকে শিবে অনুপ্রাণিত করেছিল। কেন? মূল তো সোভিয়েত। কারণ সোভিয়েত শুধু তার দেশের উন্নতি না, গোটা পৃথিবীতে তাদের এই উন্নতি, সেই মহাকাশে লোক পাঠানো, চাঁদে লোক পাঠানো, সমুদ্রের গহ্বরের ভিতরে নিয়ে গিয়ে আবিষ্কার করে সেখানকার সমস্ত তথ্য সংগ্রহ করা, চিকিৎসা বিজ্ঞান, সামরিক বিজ্ঞান, সমস্ত ক্ষেত্রেতে তার মূল প্রতিদ্বন্দ্বী আমেরিকাকে চোখে চোখ রেখে সারা পৃথিবীকে অভয় দেওয়া। আমরা অনুপ্রাণিত হয়েছিলাম যখন ভারতবর্ষের বহু ভর্তি যুবক ইউনিভার্সিটি কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা হয়তো খুব বড় লোকের ঘর থেকে আসছে, সেরকম শ্রেণীগতভাবে তাদের বামপন্থী হওয়ারই কথা। এসএফআইও তখন খুব বেশি জনপ্রিয় না, কিন্তু একটা রেওয়াজ ছিল বামপন্থী। অর্থাৎ বামপন্থী মানে একদিক থেকে প্রগতিশীল মানসিকতা, আরেক দিক থেকে হল পরিবার। 1991 সোভিয়েতের পতনের পর এটা জোর ধাক্কা। এখন আর ইউনিভার্সিটির মেধাবী ছেলে মেয়েরা তারা তখনকার মতো মা বাবারা কমিউনিস্ট না হলেও নিজেকে কমিউনিস্ট ভাবে, এরকম খুব কম পাওয়া যায়। এখন নাই সেরকম, খুব কম। এসএফআই ইউআইএফআই করাতে গিয়ে এবং কোনোরকমই মেম্বারশিপ হলেও সেখানে টিকাতে গিয়ে বহুত পরিশ্রম করতে হয়। অবশ্যই পরিশ্রম করতে হবে, এমনিতেই সহজে পাওয়া কোনো জিনিসই ভালো না। লড়াই করে পাওয়া এটা অনেক, এটা বলেছেন পূর্ববর্তী বক্তারা। সোভিয়েতের যে পতন, এটা সমাজতান্ত্রিক ব্যবস্থার দুর্বলতা। এটা কার্ল মার্কস এঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টোর কোনো দুর্বলতা না। এটা কমিউনিস্ট পার্টি, সোভিয়েত কমিউনিস্ট পার্টির আভ্যন্তরীণ দুর্বলতা।
যে একটা সময়তে গিয়ে সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে এক ধরনের আত্মতুষ্টি, তখনকার সময়তে দুটা শব্দ, গর্বাচেভ ছিলেন জেনারেল সেক্রেটারি এবং এই সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট, পেরেস্ট্রোইকা এবং গ্লাসনস্ট। আমরা তখন বলতাম গ্লাসনস্ট। অর্থাৎ এই দুইটা শব্দের অর্থ কি না আরো উদারবাদ। এবং একটা জায়গা থেকে বলেছেন যে না, আগামী দিন সমাজতন্ত্রের আর প্রয়োজন নেই, কথা বলেনি এই গ্লাসনস্ট এবং পেরেস্ট্রোইকাতে। কি বলেছে যে না, ওই যে শ্রেণী সংগ্রাম কথা এগুলো, বিপ্লব কথা দরকার নাই, এখন এই কমিউনিস্ট পার্টির যে শৃঙ্খলা প্রয়োজন, আদর্শ প্রয়োজন, এগুলো দরকার নেই। এমনিতে 1964 নেতৃত্বে সিপিআই-সিপিএম হওয়ার পেছনেও এই গ্লাসনস্ট এবং পেরেস্ট্রোইকার মতো। সেটা কি যে অবিভক্ত কমিউনিস্ট পার্টির মধ্যে একটা অংশ, তারা আমাদের দেশের সরকারের শ্রেণী চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে জওহরলাল নেহরু বেঁচে ছিলেন তো বোধ হয় 65টা দিতে, হ্যাঁ তখন ছিলেন, কিন্তু না, জওহরলাল নেহরু তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে ভারতবর্ষের মধ্যে সেরকম পরিবর্তন আনছেন। তাহলে ভারতবর্ষের মধ্যে সে কমিউনিস্ট পার্টির শ্রেণী চরিত্র, বিপ্লব ইত্যাদি ইত্যাদি দরকার নেই। সংসদীয় পথে কংগ্রেসের সাথে যুগ হয়ে আবার কেউ এটা মিলাবেন না, তাহলে আপনারা তো এখন বলছেন ইন্ডিয়া ব্লক করে কংগ্রেসের লগে, এটা এক জিনিস। 1964-তে তখন এই সিপিআই পন্থীরা যেভাবে কংগ্রেসকে যে অর্থে করেছিলেন, আজকে ইন্ডিয়া ব্লক এই বিজেপি আরএসএসকে আটকানোর জন্য গণতন্ত্র, এটাকে যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি সে অর্থে না। এসে ডাঙ্গে বা এরকম তার অনুসারী যারা, তাদের ব্যাখ্যা ছিল যে জওহরলাল নেহরুই তো সমাজতন্ত্র করছে, এবং আমাদের সংবিধানের মধ্যে একটা সময়তে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এসব শব্দ ঢুকেছে, এটাও ঠিক। যাই হোক, সেই গ্লাসনস্ট পেরেস্ট্রোইকার পর সোভিয়েতের পতন ঘটল। স্বাভাবিক, পুঁজিবাদী দুনিয়াতে উল্লাস হবে, সাম্রাজ্যবাদী তার মূল পান্ডা আমেরিকা আরো সোচ্চার হবে, আর তাদের যারা গুণগান গায়, বর্তমান সময়তে তাদের নাম হলো গদি মিডিয়া, এই এনডিটিভি, স্টার আনন্দ ইত্যাদি ইত্যাদি, যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন মোদিকে একটা সময়তে শুধু নন বায়োলজিক্যাল, এটা বায়োলজিক্যাল না, মোদিও নিজে নিজে মনে করতে শুরু করেছে তার বোধ হয় অন্য 10 জনের মতো মার ঘরে জন্মগ্রহণ করেনি, সে থেকে জেনে এসছে। আজ কিভাবে প্রচার করে, তাদেরই একজন প্রবক্তা চার্লস ফ্রান্সিস ওবামা, আমেরিকান কিন্তু জাপানি বংশোদ্ভূত, এই তাদেরই খুব নামি দামি একজন অর্থনীতিবিদ, সে ঘোষণা করে দিল এন্ড অফ হিস্ট্রি, ইতিহাসের সমাপ্তি, মানে সমাজতন্ত্রের মৃত্যু, মার্ক্সবাদ লেনিনবাদের আর কোনো প্রাসঙ্গিকতা নেই। সেই জায়গায় ভারতবর্ষে আমরাও তখন খুব আক্রান্ত হয়েছিলাম। ত্রিপুরাজ্যের মধ্যে তো তখন জোট সরকার, আমার মনে আছে কোথায় সোভিয়েতের পতন ঘটল, একেবারে সারা ত্রিপুরাজ্যের মধ্যে আনাচে কানাচে সিপিএম শেষ, কমিউনিস্ট শেষ,
আর ত্রিপুরা রাজ্যে তো আইতই না কোনোদিন। ভারতবর্ষ থেকে সারা পৃথিবী থেকেই কমিউনিস্টরা মুছে যাবে। চীনেও সমাজতন্ত্র থাকবে না, এবং চীনের মধ্যেও একটু ধাক্কা লাগেনি গিয়ে তা সে চীনে তিয়ানআন স্কোয়ারের ঘটনা সবাই জানেন। বুর্জোয়ারা এগুলোকে রেফার করে। একটা সময়তে সহ্য করতে 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 সে তিয়ানআনমেনে এই সাম্রাজ্যবাদী ইন্ধনে সেখানে যে তথাকথিত স্বাধীনতার জন্য এখন একতন্ত্র খতম করার জন্য যে চেষ্টা করেছিল, এটাকে দমন করতে হয়েছিল। পৃথিবীর সব রাষ্ট্রে দমন করে তারাও করতে হয়েছিল। এবং আমি জাস্ট যে আজকে এই যখন এখানে আসলাম, কদিন আগে জানেন আমাদের একটা টিম, আমাদের পার্টির একটা টিম আমরা গেছিলাম চীনে। প্রায় 12 বছর বাদে ভারত থেকে একটা সর্বোচ্চ আমাদের পার্টির একটা টিম আমরা চীনে গেছি, এবং চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ স্তরের লোকদের সাথে আমাদের আলোচনা হয়েছে। পার্টিগত এই সমস্ত ব্যাপার এবং আন্তর্জাতিক বিষয়গুলো। ভারত এবং চীনের যে শুধু পার্টিগত না, দুটো দেশের জনগণের তার অর্থনৈতিক এবং অন্যান্য সমৃদ্ধি কীভাবে আমরা আরও এতে জোর দিতে পারি, এবং সে আলোচনাতে চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ এই বরিষ্ঠ পলিট ব্যুরো মেম্বারদের অন্যতম একজন কমরেড লি সুই, তিনি বলেছেন, আমরা একটু বলিনি কিছু, যে কমরেডস, যে সোভিয়েতের পতন আমাদের চীনের কমিউনিস্ট পার্টিকে আমাদের বহু সচেতন মানে ইয়ে করে গেছে, সতর্ক করে গেছে। এই সোভিয়েতের পতন থেকে আমরা বহু শিক্ষা নিয়েছি, এবং সে থেকে আমাদের দেশে যাতে সেরকম ইয়েটা না, দুর্বলতা না আসে, পার্টিগত শৃঙ্খলা, আদর্শগত উৎকর্ষতার দিক থেকে আমরা আরো পদক্ষেপ নিচ্ছি। কিন্তু বন্ধুরা, আমি যে বক্তব্যটা মানে আমার যে বক্তব্যটা রাখতে চাই, শুধু এই ক্ষেত্রে না, আমি বলতে চাই যে আজকে এই নভেম্বর বিপ্লবের 108 বছর বাদেও এবং 91 সোভিয়েত পতনের 34 বছর বাদে তার প্রাসঙ্গিকতা, এটাকে যদি আমরা সেরকম ভাবে নিজেরা উপলব্ধি না করতে পারি এবং জনগণের কাছে ব্যাখ্যা না করতে পারি, তাহলে বর্তমান সময়ে প্রচার মাধ্যম এবং বুর্জোয়া প্রচার যন্ত্র এত শক্তিশালী, এত পাওয়ারফুল, এত বহুমুখী, সেই জায়গায় আমাদের দেশে এই সমাজ পরিবর্তনের সংগ্রামে আমরা পিছিয়ে যাব। সেটা কি? এই এন্ড অফ দি হিস্ট্রি বলার পর কি বলেছেন? যে আগামী দিন পুঁজিবাদ, আর সেই পুঁজিবাদে এই পৃথিবীর মানব জাতিকে তার মুক্তি বা তার সমাধান দেওয়ার জন্য তার কি রাস্তা? দুটো, একটা হলো উদারবাদ, আর একটা হলো বেসরকারীকরণ, যার কয়েনিং শব্দ হলো অর্থাৎ বিশ্বায়ন। উদারবাদ, উদার কথা তো শব্দ ভালো, লিবারালাইজেশন, লিবার্টি চাই আমরা, ভালো, কিন্তু এই লিবারেল কোন লিবারেল? এই লিবারেল শুধু একচাটিয়া পুঁজি, বৃহৎ পুঁজি
তাদের আরও বেশি মুনাফা কীভাবে তারা অর্জন করতে পারে তার যত কিছু বাধা বা রেগুলারিটিস আছে, শর্তগুলো আছে, ভেঙে চুরে চুরমার করে দাও। আমাদের দেশে সেই সময়তে বিজেপি তখন খুব বড় শক্তি না। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপির সরকার তৈরি হয়েছে আরও 10 বছর বাদে। প্রধানমন্ত্রীদের চেয়ারে কে? নরসিমা রাও। তার অর্থমন্ত্রীকে ওয়ার্ল্ড ব্যাংকে একটা সময়তে বড় পদে আসীন ছিলেন ডক্টর মনমোহন সিং, পরবর্তী সময়তে প্রধানমন্ত্রী হয়েছেন 2টা টার্ম। যে ভারতবর্ষের তার পূর্বতন কংগ্রেস সরকারগুলো, তাদেরকে কখনোই আমরা বামপন্থী বলি না, বলার প্রশ্নে ওঠে না। কিন্তু স্বাধীনতার সংগ্রামের, সাম্রাজ্যবাদী বিরোধী আন্দোলনের একটা ঐতিহ্য ছিল, অভিজ্ঞতা ছিল জওহরলাল নেহরু বিশেষ করে। সেই কারণে যে আমাদের দেশের জমিদারতন্ত্র এবং পুঁজিবাদী যে বিভিন্ন ব্যবস্থা তার সম্পূর্ণটা চুরমার না করে দিল, জওহরলালের ভিতরে সেই স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার বা অভিজ্ঞতা থেকে তার অভিজ্ঞতা ছিল রাষ্ট্রের দায়িত্বে, রাষ্ট্রের নিয়ন্ত্রণে যদি সেখানে জনগণের জন্য কিছু কর্মসূচি গ্রহণ না করা যায় তাহলে সে রাষ্ট্র এগোবে না। সেভাবেই আমাদের অর্থনীতিতে এরকম কিছু রাষ্ট্রের তথা জনগণের ভূমিকা এবং জাতি গঠন করতে গেলে পরে তার শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য ইত্যাদি কিছু রাষ্ট্র উদ্যোগী করতে হবে। সেই জওহরলাল নেহরুর নেতৃত্বে একদিক থেকে প্ল্যানিং কমিশন, যোজনা পর্ষদ, এই যোজনা পর্ষদে রাজ্যগুলোর বক্তব্য রাখার অধিকার এবং এই দেশের যে একটা সময়ান্তরে অর্থনৈতিক সমীক্ষা করার মধ্য দিয়ে দেশের কোন অঞ্চলে কোন অংশের মানুষের জন্য কি ধরনের সেরকম সুষম পদক্ষেপ গ্রহণ করা দরকার, শুধু যোজনা কমিশন না, ট্রাইবাল সাব প্ল্যান, এসসি সাব প্ল্যান, মাইনরিটি সাব প্ল্যান। শুধু সংবিধানে কিছু লোককে পদ ইত্যাদি তকমা দিয়ে যাওয়া হলো, এসসি এসটি, এগুলো দিয়ে কিছু আসবে না। শুধু এই তকমা না, তাদেরকে যদি ক্রমশ তার উন্নতি সাধন করতে হয় তার জন্য অর্থনৈতিক কার্যক্রম করতে হবে। ঠিক তেমনি আমাদের দেশের সব অঞ্চল সমানভাবে বিকশিত না। এই প্ল্যানিং কমিশন সেভাবে এই যে এখনো মোদী সরকারও বানতে পারেনি। অর্থ কমিশন এই কদিন বাদে দেখেন আপনারা, পঞ্চদশ অর্থ কমিশন, ষোড়শ অর্থ কমিশন, তারা এসে রাজ্যগুলোর সাথে বসে, যদিও মোদী সরকার এদের সমস্ত সুপারিশ মানে তা না। এগুলো তৈরি হয়েছে, এগুলো আমাদের দেশের একচেটিয়া পুঁজি। তারা দেশের সমস্ত সম্পদ এবং শ্রমিকদের শ্রম, কৃষকদের উৎপাদন, তার উপর দখলদারির ক্ষেত্রে এগুলি বাধা ছিল। 1991 পর নরসিমা রাওয়ের পর একটা করে এগুলো করতে থাকে। আর 14 সালে নরেন্দ্র মোদীর সরকার আসার পর তো একেবারে তারা মনমোহন সিং, নরসিমা রাও
দরজা খুলেছিল, জানলা খুলেছিল, আর আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর দরজা জানলা খুললে হবে না, দেওয়ালটা ভেঙে দাও। এটাই হলো উদারীকরণ। আগে দরজা ছিল, জানলা ছিল, দরজা খুলে ঢুকতে হয়। কংগ্রেস দরজা খুলে দিয়েছিল। এখন অমিত শাহ, নরেন্দ্র মোদী বলছে না দরজা জানলা কেন, দেওয়ালটা ভেঙে দাও, শুধু উদিলা পিলারটা থাকবে। সেই কারণেই আজকে ভারতবর্ষের যে বর্তমান অর্থনৈতিক যে চেহারা আজকে যে জায়গায় গেছে, আমাদের শ্রমিকরা, কৃষকরা অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু তার পেট খালি। হ্যাঁ, দেশের জিডিপি কিভাবে মাপা হয়? ধরুন এই যে জুট মিল এলাকা, জুট মিলটা নিয়ে যে একটা এলাকা, মনে করি এটা একটা দেশ। এখানে কারা থাকেন? শ্রমিকদের কোয়ার্টার আছে, অফিসারদের কোয়ার্টার আছে। শ্রমিক এবং অফিসার এদের পদমর্যাদাও ভিন্ন। শ্রমিকদের বেতন কম, অফিসারদের বেতন বেশি। তো জিডিপির অর্থ হলো এই শ্রমিক আর অফিসার তাদের সমস্ত ইনকাম, বেতন থেকে আসুক বা অন্য কোনো কারবার থেকে, এটা যোগ করে যে ফলাফল হয়, এটা জিডিপি। কিন্তু এই জিডিপিতে যিনি ম্যানেজিং ডাইরেক্টর, চেয়ারম্যান, আবার তার ছেলে মেয়ে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কন্ট্রাক্টর, জুট মিলের কোয়ার্টারে থাকেন। সরকারিভাবে তার বিজলি জলের কোনো ট্যাক্স দিতে লাগে না, বেতনও বেশি। এই সমস্ত হিসাব করে জিডিপি, এটা গেল বছর থেকে এই বছর মনে করুন 1.5 গুণ বেড়েছে, 2 গুণ বেড়েছে। কিন্তু সেই জুট মিলে আবার কিছু লোক আছে, তার বাবা বা তার কাকা বা তার বড় ভাই শ্রমিক, তার সাথে থাকে। সে পট্ট লাগিয়ে প্রত্যেক দিনকে দাঁড়িয়ে থাকে কোথায় কাজ পায়। সারাদিন পরিশ্রম করে যে মজুরি পায়, সে মজুরিতে এবং তার যে যার সেন্টারে আছে, এই সবটা মিলেও তার মাসটা ভালো চালাতে পারে না। কিন্তু জিডিপি তো বেশি। তাহলে সেই জিডিপি মারার মধ্য দিয়ে ওই শ্রমিক পরিবার, ওই দিনমজুর, তার কি এসে যায়? ভারতবর্ষের আজকে চেহারা হলো এই জিডিপি, তার 70% কার? আম্বানি, আদানি। মাত্র কয়েকশো পরিবার। নরেন্দ্র মোদী দোল বাজায় আমাদের অর্থনীতি, আমরা জাপানকে ছাড়িয়ে আমরা এগিয়ে গেছি। আমরা পঞ্চম বা ষষ্ঠে ছিলাম, এখন চতুর্থ অর্থনীতি। হ্যাঁ, ঠিক। কিন্তু এই অর্থনীতি চতুর্থ হয়েছে, এতে অল্প কিছু পরিবার হাতে সমস্ত সম্পদ, আর লাখো লাখো কোটি কোটি পরিবার এদের নুন কিনতে গিয়ে পান্তা ফোড়ায়। এটা শুধু ভারতের চেহারা না, আজকে গোটা পৃথিবীর চেহারা। এসে ফুকুয়ামা বলছিল এখন 1 বড় বিশ্ব ব্যবস্থা, 2 বড় বিশ্ব ব্যবস্থা নেই, রাশিয়ার যোগদানি নেই। এখন শুধু পৃথিবীতে অর্থনৈতিক প্রশস্তি না, শান্তি আসবে। তাহলে কেন তোমাকে আমেরিকাকে, ইরাকে এসে সেখানকার নির্বাচিত জনপ্রিয় সরকার সাদ্দাম হোসেনকে মিথ্যা অজুহাতে
সাদ্দাম হোসেন নাকি পরমাণু তৈরি করছিল। সাদ্দাম হোসেন তো সরকার তো তুলেই দিল, তন্ন তন্ন করে ইরাকে মার্কিন সেনারা খুঁজতে চেষ্টা করলো, বের করতে পেরেছে কি? পারেনি। জর্জ বুশ পরিকল্পনা করে একটা মিথ্যা অজুহাত করে এটা সুযোগ তৈরি করতে হবে। আফগানিস্তানে হয়েছে এবং সেগুলো ইতিহাস জানে সবাই। মানুষ বলবে হ্যাঁ সেখানকার তালিবানকে দমন করার জন্য আফগানিস্তানে হয়েছে। ইতিহাস কি বলে? এই তালিবান কে তৈরি করেছে? ওসামা বিন লাদেন কে তৈরি করেছে? ওদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এই অঞ্চলটাকে যদি হাতের কবজায় রাখা যায়। চীন সেই তিয়ানমান আনম্যান স্কোয়ারের সে প্রতিবিপ্লব ঘটাতে দিয়ে পারেনি, এখানে একটা ঘাঁটি তৈরি করে চীনকে আটকাবে। রাশিয়ার সমাজতন্ত্রকে ভেঙে দেওয়া গেলেও সাম্রাজ্যবাদের মধ্যে কম্পিটিশন হোক, সে কেন আমেরিকার আধিপত্য মানবে? কাজে আমেরিকাকে রুখতে হবে। আর মধ্যপ্রাচ্যের তেলের খনিতে আধিপত্য দখলদারি রাখতে হবে। ইরাক যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ আর গাজা দখল করা। গাজাতে মাত্র 20-22 লক্ষ লোক বসবাস করতে পারে, এরকম একটা ছোট্ট জায়গা, ত্রিপুরার থেকে খুব বেশি বড় না। আর এটাকে দখল রাখার জন্য 60-65 জনকে খুন করতে হবে। কেন বলুন? এই সবটার পেছনে গণতান্ত্রিক ব্যবস্থার অস্থিরতা। আর এই যুদ্ধগুলো যদি লাগিয়ে রাখা যায় তাহলে আমেরিকার যে অর্থনীতি, আমেরিকার অর্থনীতি নির্ভর হলো যুদ্ধাস্ত্র তৈরি করার মধ্য দিয়ে। বোমার বিমান, ধ্বংসাত্মক বোমা, কামান, বন্দুক। যুদ্ধ না লাগলে কে কিনবে? কার কাছে বসাবে? কিন্তু এই আমেরিকাকে নিজেদেরকে সাংঘাতিক শ্রেষ্ঠ যারা বলতে চেষ্টা করে, সুব্রতদা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন এখানে। এই যে আজ থেকে দিন 2-1 আগে নিউ ইয়র্ক মানে আমেরিকার সবচাইতে সমৃদ্ধ শহর এবং বাণিজ্য শহর। এই নিউ ইয়র্কের মেয়র নির্বাচন, তাদের দেশে আমাদের দেশের মতো ওরা সিস্টেম অন্যরকম। কোনো একটা রাজ্যের ক্ষেত্রেতে মেয়র বা শহরের ক্ষেত্রেতে, রাজ্যের ক্ষেত্রেতে গভর্নর, আর দেশের ক্ষেত্রে হল প্রেসিডেন্সিয়াল সিস্টেম, যেটা নরেন্দ্র মোদী এক দেশ এক নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশে এটা করতে চায়। সেখানে এই মামদানি, আমরা ভারতীয় হিসেবে গর্বিত, তার মা বাবা দুজনেই আমাদের ভারতীয়। মাহমুদ মামদানি প্রফেসর আর তার মা বিখ্যাত যে সিনেমা প্রযোজক, হ্যাঁ, মীরা নায়ার। তাদের যোগ্য সন্তান মাত্র 34 বছর বয়সে, 34 ইয়ার্স। এই মামদানিকে হারানোর জন্য গতকাল কোন একটা পড়ছিলাম একটা ইংরেজি পত্রিকাতে, ইলন মাস্ক, টেসলার মালিক, সে ভারতীয় টাকায় কয়েকশো কোটি টাকা খরচ করেছে শুধু এই মামদানির চরিত্র হরণ করার জন্য। সোশ্যাল মিডিয়াতে তার সম্পর্কে সব দেখো, আমাদের এখানকার বিজেপির আইটি সেল যেমন করে। সে খারাপ, এই সেই, তার চরিত্র ভালো না, তাদের পরিবার বাংলাদেশি ভারত থেকে এসছে, এদের বংশ খারাপ,
এবং ব্যক্তিগতভাবে নানা ধরনের উৎসারণী দেওয়ার জন্য। কিন্তু এত কিছুর পর প্রায় 51% ভোট পেয়ে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করে সেখানে জিতেছে। হ্যাঁ হ্যাঁ, এবং একই সাথে আমাদের দেশেও জেএনইউ এবং পন্ডিচেরি, জেএনইউ যারা দিল্লিতে মাধবদের যেন অবশ্য অভিজ্ঞতা থাকবে, দিল্লিতে দিল্লি বিশ্ববিদ্যালয় আর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সেখানে প্রচারে যে ধরনের টাকা খরচ করে তারা, কংগ্রেসেরাও করে, আমরা ত্রিপুরা বিধানসভা নির্বাচন টাকা খরচ করতে পারি না। ত্রিপুরা বিধানসভাতেও এত নেত্রী প্রচার করে না। বিধানসভার চাইতেও দিল্লি ইউনিভার্সিটি আর জেএনইউ ইউনিভার্সিটিতে এরা খরচ করে, আর বিজেপি তো করেই অখলিবারের বিদ্যার্থী পরিষদের সামনে। কিন্তু কাকতালীয় ওদিকে নিউ ইয়র্ক, এদিকে জেএনইউ, ওদিকে পন্ডিচেরি। কি প্রমাণ করে? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে এসছে। স্লোগান কি? মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, সংক্ষেপে মাগা। মেক আমেরিকা যদি হয়, আমেরিকার সমস্ত জনগণ হবে। সেখানে সাদা চামড়ার লোক আছে, কালো চামড়ার লোক আছে, বাদামি চামড়ার লোক আছে, লাতিন আমেরিকার লোক আছে, হিস্পানিক। না, কাকে গ্রেড করবে? হোয়াইট, যারা ইউরোপ থেকে যারা সেখানে বসবাস স্থাপন করেছে, ইংল্যান্ড থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে, ইটালি থেকে। কি ডোনাল্ড ট্রাম্পের তার ব্যাখ্যায় আমেরিকান মানুষ তারা ইউরোপ থেকে যারা গেছে, এশিয়া থেকে যারা গেছে, চীন থেকে যারা গেছে, লাতিন আমেরিকাতে যারা আছে তারা না, আফ্রিকা থেকে তো যারা গেছে কালো চামড়া, তার তো প্রশ্নই ওঠে না। যেটাকে বলা হয় রাইটিস্ট, আমাদের কমিউনিস্টদের ভাষায়, বামপন্থের ভাষায় আমরা বলি এটাকে দক্ষিণপন্থা। এই দক্ষিণপন্থা রাজনীতি আজকে সারা দুনিয়াতে শুধু সমাজতান্ত্রিক শক্তির বিরুদ্ধে না, বামপন্থী এবং প্রগতিশীল শক্তির বিরুদ্ধে এই দক্ষিণপন্থা হল তাদের শেষ অস্ত্র। পুঁজিবাদ আজকে 2 মেরু বিশ্ব ব্যবস্থা নেই। সেখানে 2008 ইংরাজিতেও এই যে মহামন্দা বা বিশ্বমন্দা নাম আমেরিকা থেকে শুরু হলো, এবং বললো যারা ছেড়ে যাবে, এই মন্দা থাকবে না। দাওয়াই কি পদক্ষেপ? বলছে স্টিমুলেশন। স্টিমুলেশন কি? যে সরকারের জনগণের ট্যাক্সের টাকা খরচ করে ব্যক্তি মালিকানা, ব্যক্তি পুঁজিকে সাহায্য করবে। আমাদের দেশেও তাই হচ্ছে। এই যে নরেন্দ্র মোদীর সরকার বড় বড় পুঁজিপতিদের প্রতি বছর 15 থেকে 20 লক্ষ কোটি টাকা ইনসেন্টিভ দেয়, ট্যাক্স মুকুব করে, ঋণ মুকুব করে। আর এখন সর্বশেষ এই কদিন আগেও প্রায় কয়েক লক্ষ কোটি টাকার একটা কি এমপ্লয়মেন্ট রিলেটেড ইনসেন্টিভস। কি সেটা? তুমি পুঁজিপতি স্টার্ট আপ করো, অর্থাৎ নতুন কোম্পানি খোলো, 3 বছর তোমার কোম্পানিতে যারা কাজ করবে তাদের জন্য বেতন আমি দেব।
এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও যে আউটসোর্সিং, আজকে জিবি হসপিটালের পরিষেবা, টিএমসি পরিষেবা এত খারাপ কেন? আউটসোর্সিংয়ের তার দুষ্টি কি? আউটসোর্সিংয়ে যে সমস্ত ছেলে মেয়েরা কাজ করে না, এরা সব খারাপ না, এটা তো আমাদের অনেক ছেলে মেয়ে। হ্যাঁ, মণ্ডলকে ঘুষ দিয়ে ঢুকতে লাগে, ঠিক আছে, কিন্তু ছেলে মেয়ে তো আমাদের ঘরে নেই। কেন পরিষেবা পাওয়া যায় না? কেননা সরকার থেকে টিএমসি মনে করেন একজন কম্পাউন্ডার, একজন ওয়ার্ড বয় রাখার জন্য মনে করেন মাসে 20,000 টাকা পায়, আর বেনামে মন্ত্রীর বইয়ের নামে যে আউটসোর্সিং কোম্পানি, এই 20,000 টাকা থেকে 10,000 ওই বইয়ের এখানে ঢুকে, আর 10,000 মাত্র পয়সা। ত্রিপুরাতে যে সমস্ত আউটসোর্সিং কোম্পানি সরকারের বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করে, সব মন্ত্রীদের বউ অথবা শালার নাম কোম্পানি। আমি বের করবো, আমি প্রকাশ্যে বলি না, এখন আজকে প্রথম বললাম, কারণ এগুলি সম্পূর্ণটা হাতে না আসলে প্রকাশ্যে বললে আবার আমার বিরুদ্ধে একটা মামলা লাগিয়ে দেবে। কিভাবে কামাই করছে? অন্যভাবে তো কামাই করছে, সুধাংশু তো কথা বলে দিয়েছে, আমরা তো সুসমানি খাই। ভাই আবার এগুলি নেওয়ার প্রচার করে দিও না তোমরা। তো এই যে ছেলে মেয়েরা, সে পরিষেবা দেবে কেন? কারণ সে জানে টিএমসি যে আমার নামে 20,000 টাকা আসে, আমি পাই 10,000, তার পেট ভরে না, স্বাভাবিক, তার পরিষেবাও সেরকম দেয়। আবার এটা প্রতিবাদ করতে গেলে পরে ইউনিয়ন করলে পরে পরদিন ছাটাই, ইউনিয়নও করতে পারে না, পারে আমরাই কই বাবা চুপচাপ থাক। এই হলো আজকের পৃথিবী। তাইলে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? আমার সৌভাগ্য হয়েছে পার্টির যে টিম চীনে গেছে, আমি লিখছি দেশের কথা পত্রিকাতে পাবেন, চীনের 3টে জেলাতে গেছি আমি। 2008 সালেও আমি গেছিলাম চীন, 7 সালে। তো চীনের কমিউনিস্ট পার্টির যে সমস্ত 3জন নেতা অল এলং, আমরা যে 9 দিন ঘুরেছিলাম, আমাদের সাথে ছিল। আমাদেরকে হাংজাও বিমানবন্দরে যখন আমাদেরকে বিদায় দেয়, এই নেতৃত্বের কয়েকজন জিজ্ঞাসা করছে, কমরেড তোমার কি অভিজ্ঞতা হলো? তুমি তো আগে আসছো, কি দেখেছো? তো আমি তার ঠাট্টা করে বললাম, চীন তোমরা একটা তথ্য দাও, এটা একেবারে অসত্য। সেটা কি? হ্যাঁ, এর আগে তো বলা হতো চীন পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ, যদিও এখন ভারত মানে এই জায়গাটা নিয়ে নিছে। আমি বলি তখনও তোমাদের লোক সংখ্যা তো ছিল না, এখনো নাই। তুমি কেন বলছো কথাটা? আরে এটা তো আমাদের সেন্সাস রিপোর্ট। আরে সেন্সাস রিপোর্ট তো ঠিক আছে, তোমার রেল স্টেশনের লোক নাই, বিমানবন্দরের লোক নাই, বাজারে লোক দেখি না। অর্থাৎ সবাই ব্যস্ত, সবাই যার যার কাজে ব্যস্ত, সেভাবে মানুষের কাজের ব্যবস্থা করেছিলাম। শুধু রেল স্টেশনে ভিড় করবে কেন? বাস স্ট্যান্ডে ভিড় করবে কেন? 1, 2 হলো আমাদের দেশের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বুর্জোয়ারা শত্রুরা একটা কুৎসারটা। আমাদের তো এখানে 5 বছর পদে পদে নির্বাচন হয়, যদিও এখনের কুৎসাটা অন্য রকমের, কিন্তু আগে আজ থেকে 30-40 বছরের কুৎসা কি ছিল? কমিউনিস্ট পার্টির সরকারা এলে বুড়ারাদের সব মাইরা খাটাইব, ইনি দিয়ে সার বানাইব, বুড়া আক্রমণ। তা আগের দিনের বয়স্ক মানুষরা, প্রবীণরা, বিশেষ করে
বাংলাদেশ থেকে দেশভাগের পর যারা উদ্বাস্ত হইয়া আসতে বাধ্য হয়েছেন, এদেরকে এই কথা বলতে চাই। কমিউনিস্টরা সরকার আসলে তো ঘোরা রাখতো না, কেউ সব করবে। তোমাদের দেশে বোধ হয় ঘুরে করতেছে, কিন্তু ঠাট্টা করে বলে দেখি তোমাদের এখানে কোনো বয়স্ক লোকই দেখি না। লাঠি নিয়ে আসতে কিভাবে বোঝা হইয়া আসতে, এরপরে শহরের মধ্যে বা শহরতলির মধ্যে সর্বত্র সুন্দর সুন্দর পার্ক, সকালবেলা শত শত মহিলা পুরুষ প্রায় সকাল 9টা-10টা অবধি পার্কে তারা নাচে, গান গায়। একটা অপেক্ষাকৃত বয়স, কিন্তু লাগে আমাদের যেহেতু বয়স কম। তো আমি জিজ্ঞেস করি তারা কারা, এরা সব রিটায়ার্ড পার্সন। চেহারা দেখলে তো মনে হয় বলছে না না, এটা রিটায়ার্ড পার্সন, সব নতুগত সব কলে কারখানা যেতে গিয়ে কেন এতক্ষণ তারা পার্কে আড্ডা মারবে। এই হলো পরিবর্তন। কিভাবে যে অর্থনৈতিক ক্ষেত্রেতে মানুষের শ্রমের যে তার সুষম ব্যবহার, এবং মানুষ এই যে আমরা বলি 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা এই বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, সত্যিকারের অর্থে যে গোটা চীনে দেখলে দেখা যায় কি রিটায়ার্ডরা, প্রবীণরা অপার বিশ্রাম এবং বিনোদন। একদিন আমরা ঘুরতে গেছি, তো আমাদের একটা শহরতলিতে একটা জায়গাতে কিভাবে কমিউনিস্ট পার্টি, যখন আমাদের প্রোগ্রাম ঠিক হয় দিল্লিতে চীনে যাওয়ার আগে, আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের কিন্তু শুধু শহরে ঘোরাবে না, আর শহরে ঘোরালেও শহরতলিতে সেখানকার মানুষের জীবনযাত্রা কীরকম দেখতে চাই। আর তোমরা আগেভাগে ঠিক করে দেবে না, আমাদেরকে লিস্ট দিয়ে দেবে, আমরা গিয়ে বলবো আমরা এখানে যাবো। আর গ্রামে নিতে হবে, গ্রামও তোমরা ঠিক করবে না, গ্রামের একটা লিস্ট তৈরি করে নিয়ে আসো, আমরা ঠিক করবো কোন গ্রামে যাবো, আমরা আগে বলবো না। ঠিক আছে, তোমরা জানতে চাও, কারণ ভারতীয়রা তো আমরা তো এরকম থাকে এই অভ্যস্ত। তো একটা জায়গাতে শহরতলিতে যাব, বেইজিংয়ে, আমরা একটা জায়গাতে একটা তারা কমিউনিস্ট পার্টি অফ চায়নার একটা মিউজিয়াম তৈরি করেছে, অসাধারণ, একেবারে কমিউনিস্ট পার্টির তৈরির ইতিহাস থেকে শুরু করে বর্তমান অবধি, এবং আগামী দিনে কী ভাবছে চীন। ওখান থেকে বেরিয়ে এসে আমরা শহরতলিতে যাব, তা আমাদের গাড়ি আসতে ওখানে পার্কিং জায়গা নেই, দাঁড়াতে হয়েছে। আর ঘটনা চক্র সেটা হলো একটা থানার সামনে। তখন বাজে ঘড়িতে 6টা বাজে, চীনের টাইমে 6টা বাজে। থানার সামনে কোনো সেন্ট্রিও নাই, কোনো পুলিশও নাই, থানা তালা মারা। আরে পুলিশ স্টেশন, পুলিশ কই? বলছে না, ছুটি হয়ে গেছে। অদ্ভুত, মানে পুলিশ স্টেশন নাকি ছুটি হয়ে গেছে। আমাদের থানা ছুটি হয় কোনোদিন? আমতলী থানা, মানে থানার সেন্ট্রি বক্সও নাই, সেন্ট্রিও নাই, পুলিশও নাই। কমপ্লিট পুলিশ স্টেশন লেখা আছে, পুলিশ কই? বুঝলে না, ছুটি হয়ে গেছে। পুলিশও তাহলে 10টা 5টা, মানে কেন? কারণ ক্রাইম না, অপরাধ না। এই জন্য চীনে যে দুর্নীতি হয় না তা। আমরা যখন পলিটপুরের লোকদের সাথে আলোচনা করি, তারা বলছেন যে
চীনের অর্থনীতিকে দাঁড় করার জন্য আমরা এখন মার্কেট ইকোনমি, অর্থাৎ পুরোপুরি রাষ্ট্র নিয়ন্ত্রিত না, সেখানে কিছু প্রাইভেট এন্টিটি আছে, এই যে কি জানি জ্যাকমা ইত্যাদি ইত্যাদি, এটা প্রাইভেট কোম্পানি, কিন্তু তাদের প্রাইভেট কোম্পানি হলেও আমাদের মতো আলিবাবা, হ্যাঁ, তা আমাদের মতো আদানি আম্বানি যেরকম সেই ঠিক করে নরেন্দ্র মোদী কোন পায়জামা পরে, কোন পোশাক পরে শপথ গ্রহণ করবে, তার পাগড়ি কী রঙ হবে, এটা ঠিক করে দেয়, এরকম না। প্রাইভেট কোম্পানি হলেও সরকার নিয়ন্ত্রণ করবে, প্রাইভেট কোম্পানি তুমি কি করবে আর তোমার ম্যান্ডেট কি, তোমাকেও এইরকম তোমার এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে। আর একটা সরকারি কোম্পানিতে যেরকম ভাবে বেতন ভাতা, পেনশন, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়, তোমাকেও সেখানে কোনো ধরনের মাপ নেই। তো তারা বলছিলেন যে আমাদের এখানে, তো জানেন চীন জনসংখ্যার দেশ তো ছিলই, পৃথিবীর 1 নম্বরে, এবং মাও জেদং যখন এই বিপ্লব সাধন করে সেই সময়তে চীনের প্রায় 90% মানুষই দরিদ্র সীমার নিচে, অশিক্ষিত, কুসংস্কারে জর্জরিত। সেখানে ওভারনাইট এই অবস্থার পরিবর্তন করে নিয়ে করা কঠিন ছিল। 1978 নদীর পর তাদের মার্কেট ইকোনমি গ্রহণ করতে হয়েছে। আমরা জানি এই মার্কেট ইকোনমির মধ্যে কিছু লুপহোলস আছে, আর পার্টির মধ্যেও যারা এরকমভাবে প্রাইভেট এন্টিটি আছে, একটা অংশ জড়িয়ে গিয়ে কিছু কায়েমি স্বার্থ ডেভেলপ করে। আমাদের অ্যাক্টিফিকেশন, আমাদের দেশে যখন অ্যাক্টিফিকেশন ক্যাম্পেইন বা শুদ্ধিকরণ অভিযান, এই অভিযান আমাদের সংগঠিত করা হয়, এবং আমরা এখন এই কদিন আগে যে আমরা যখন চীনে যাব, সেই সময়তে তাদের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী ছিলেন বা হেড ছিলেন, তার নামই চিঠিপত্র আসতো আমাদের কাছে, নিমন্ত্রণপত্র। আমরা গিয়ে দেখি সে তো নাই। আমরা কি জিজ্ঞেস করলাম ওই কমরেড কোথায়? ওই যে না, এই কমরেড দুর্নীতি ধরা পড়ে জেলে গেছে। মানে পার্টির এত উচ্চ স্তরের লোক, তার দুর্নীতি প্রমাণিত হয়েছে, এবং এটা এত ঘটনা চক্র, মানে অ্যাক্সিডেন্টাল। আমরা যাওয়ার আগে তার মাধ্যমেই আমাদের সফর ঠিক হয়, আবার গিয়ে দেখি সে জানে। সে লোকটা কোথায়? বলছে না, তার একটা দুর্নীতি ধরা পড়েছে, সে জেলে গেছে। কারণ এই মার্কেট ইকোনমি এরকম কিছু আছে, আমরা সতর্ক। এখন চীনের কমিউনিস্ট পার্টি বলছে তাদের কদিন আগে 5 দিনের একটা বিশেষ বৈঠক গেছে, দেশের কথা পত্রিকাতে একটু উঠেছে, দেখেছেন যে আগামী 35 সাল 2035, সেই সালের মধ্যে তারা তাদের অর্থনীতিকে কোন পর্যায়ে পৌঁছাবে তার একটা টার্গেট নিয়েছে, এবং 2049, 1949 বিপ্লব হয়েছে, 2049 মানে হলো চীনের বিপ্লবের 100 বছর। এই 100 বছরে চীন পৃথিবীর অন্যতম শুধু সমৃদ্ধ না, সমাজতান্ত্রিক দিক থেকেও এই যে কিছু লিবারেল আমাদের করতে হয়েছে অর্থনীতির প্রশ্নে, তার সমস্ত নিয়ন্ত্রণ সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে। এইভাবে চীন সারা পৃথিবীর বুকে একটা অন্যতম রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে, এই টার্গেট নিয়ে যাচ্ছে।
তাহলে সেই জায়গায় পুঁজিবাদ সুযোগ পেয়েছে 91 সালের পর, সেই তার কারণেই আজকে ডোনাল্ড ট্রাম্পকে এই ট্যাক্স ওয়ার করতে হচ্ছে। এবং সেখানেও দেখেন আমেরিকা বিভিন্ন দেশের উপরে যে ট্যাক্স চাপিয়ে দেয়, আমাদের ভারতবর্ষ তো গদগদ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইউরোপে তেল বিক্রি করতে পারে না, তখন ভারতকে বলল তুমি নিয়ে যাও, আমি সস্তায় তেল দেব, মানে অশোধিত তেল। ভারত রাশিয়া থেকে অশোধিত তেল নিয়ে এসে ভারতবর্ষে রিফাইন করে ইউরোপকে বিক্রি করে প্রচুর টাকা লাভ করছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প বলছে না, যেহেতু রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ থামায় না, তুমি রাশিয়া থেকে তেল দিতে পারবে না। এই যে কদিন আগে পীযূষ গোয়েল গিয়ে আমেরিকাতে গিয়ে চুক্তি করে আসলো না, এতে আমাদের অর্থনীতি কয়েক লক্ষ কোটি টাকা লোকসান হবে, কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান চলে যাবে। ভারত কেউ শব্দ করতে পারেনি, কিন্তু চীন খোদ ডোনাল্ড ট্রাম্প বলছে ঠিক আছে, চীনের বিরুদ্ধে কথা বলছিল না, কম্প্রোমাইজ। চীন বলছে নো। এটাই সমাজতন্ত্র। তাহলে আজকে যদি দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে আমরা যারা বামপন্থী কমিউনিস্ট, সেই বাসপুণ্যের যুগে আগামী দশক, বিপ্লবের দশক স্লোগান দেওয়ার সে আবহ না থাকলেও আমাদের এই ক্ষেত্রে দুর্বল হওয়ার কোনো কারণ নেই। দশক হয়তো বলবো না, কিন্তু আগামী শতাব্দী বিপ্লবেরই শতাব্দী। এটা নিউ ইয়র্কের মধ্যেও খুব ডোনাল্ড ট্রাম্পের বুকের ওপর দাঁড়িয়ে ঝোরা আমদানি, কিছু কিছু পলিটিক্যাল অ্যানালিস্ট বলেছে যে আমেরিকার ইতিহাসে এই প্রথম, তাও আবার নিউ ইয়র্কের মতো শহরের মেয়র একজন বামপন্থী। ঠিক আমরা কমিউনিস্ট হিসেবে বলতে পারি না, তবে বামপন্থী। সে জোর গলায় বলে আমি বামপন্থী। তার মানেটা কি? যে বামপন্থাই হলো পথ। কাজে সেই জায়গায় ত্রিপুরার যে আমরা কি করবো তাহলে আছে এই জায়গাতে সমাজ পরিবর্তনের সংগ্রাম, বিপ্লব ইত্যাদি, সেই স্টেজে এখন আমরা যাই জনগণের বিপ্লবে। তো তার আগে ভারতবর্ষে যদি গণতন্ত্র, আমাদের সংবিধান আজকে যেরকমভাবে আক্রান্ত, এটাকে যদি আমরা পুনরুদ্ধার না করতে পারি, এই ত্রিপুরাজ্যের মধ্যে যেরকমভাবে এই যে গত পরশুদিনই তো 6 তারিখ, হ্যাঁ না এই যে ইতে গেলাম 4 তারিখ, 7জন ব্লকে একটা ডেপুটেশন দেব 7 দফা দাবি। কি দাবি? কি রেগায় যারা কাজ করেছে এদের মজুরি পায় না, মজুরি দাও। রাস্তাঘাট সমস্ত অচল হয়ে গেছে, এটাকে মেরামত করো। বহু বিদ্যা ভাতা পায় না, দাও। এখানে তো মানিক সাহেব মানিক সাহেব পদ ত্যাগ করো, একটা শব্দ নাই। পারমিশন আছে। এবং সেই মিছিলে আমি ব্যক্তি জিতেন্দ্র চৌধুরী বলছি না, জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা, খুব লালকৃষ্ণ আদবানির বক্তব্য হল সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টে দাঁড়িয়ে লালকৃষ্ণ আদবানি বলতেন
এবং অটল বিহারী বাজপেয়ী বলতেন প্রধানমন্ত্রীর পরেই হলো সংসদীয় গণতন্ত্রের বিরোধী দল নেতার পদ। জিতেন চৌধুরী না, বিরোধী দল নেতা সে ছিল সামনে। সাতচান ব্লক থেকে 1 কিলোমিটার দূরে থামিয়ে দিচ্ছে আমাদেরকে। কেন? ওখানে গেলে তো গিয়ে আমরা শুধু ইয়ে দেবো না, মেমোরেন্ডাম দেবো না, একটু বক্তৃতাও করবো, আমাদের সাথে মাইক আছে। তার আগের দিন রাত্রেবেলা মণ্ডলের থেকে উদ্যোগ নেওয়া হলো, সেখানে শনি পূজা হবে, আবার সেখানে হলো মঙ্গলবার। সকালবেলা শনিতলাতে শনি পূজাটা হয়ে গেছে। আর চারিদিকে বিজেপির পতাকা, বিশ্ব হিন্দু পরিষদের পতাকা, হাতিয়ার কি বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু মানে ধর্ম। আর মাইক লাগিয়ে যাতে পথে আমাদেরকে বিজেপি আটকাবে, এই ক্ষমতা নেই। 50 জন ছেলেও জোগাড় করতে পারিনি, আমরা তো প্রায় 1000 খানে। কিন্তু আমরা সেখানে গিয়ে পৌঁছে যাতে মাইকে বক্তৃতা না করতে পারি, চারিদিকে মাইক লাগিয়ে দিয়েছি। আমি এসপিকে বললাম সকালবেলা, হোয়াট ইজ হ্যাপেনিং? স্যার আই এম লুকিং ইনটু ইট। একে বলে দিয়েছে হয়তো উপর থেকে, ঠিক আছে, এদের পারমিশন দেওয়া হয়ে গেছে, তো এখন যাবে না। খালি ওখানে গিয়ে যাতে জিতেন চৌধুরী বা এবং অন্যরা বক্তৃতা না করতে পারে, 1 কিলোমিটার আগে থামিয়ে দেয়। সাতচান বাজার ব্লক থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এখানে থামিয়ে দিই। অর্থটা কি? আমি তো বলবো এরা বোকা। সেদিন যদি আমরা শান্তিপূর্ণ ডেপুটেশন দিতাম, হয়তো সিপিএমের লোক কিছু দেশকথা পত্রিকাতে পড়ত, কিন্তু এটা করে সারা ত্রিপুরার লোক দেখেছে কি ভালোই করেছে, আমাদের কিন্তু প্রচার বেশি হয়ে গেছে। এটা একদিক। আরেক দিক কি, গড় পড়তা মানুষ মুক্ত। এটা কি? এটা কি? তুমি রাজনৈতিক একটা কর্মসূচিকে আটকানোর জন্য ধর্মের অপব্যবহার, মঙ্গলবারে শনি পূজা, আর পুলিশের এরকম ভাবে ব্যবহার, তো সেই জায়গায় কমরেড বলছি, এই ত্রিপুরাজ্যের মধ্যেও ত্রিপুরাজ্যের গড়পড়তা মানুষ, বিজেপির পিছনে যারা হেঁটেছিলেন বা এখনো হেঁটে চলেছে কেউ কেউ, তাদের অন্তরে মনের ভিতরে বৈকল্য হচ্ছে, চোখের সামনে দেখছে পরিবর্তনটা। কিন্তু সবাই সেরকম ভাবে যদি মনে করি না, তাহলে আমার লোক পিছিয়ে এই নাকি লিখে, এটা কখনোই হয় না। তাহলে আমরা যারা সমাজ পরিবর্তন করতে চাই, সেই স্টেজে নিয়ে যেতে চাই, আমার দায়িত্ব কি হবে? আমাদের পার্টির যে প্রচলিত বিশেষ কোনো কর্মসূচি না, যে কর্মসূচিগুলি আমরা প্রত্যেক মাস বা 3 মাস অন্তর গ্রহণ করি, তার সফল রূপায়ন। আমি ডুগলি ক্ষেত্রে বলব, হ্যাঁ ডুগলি অমনি রতন দাস যেখানে আছে জেলার সম্পাদক, রতন দাসের সুবিধাও একটা আছে আর অসুবিধা আছে। অসুবিধা কি? তার জেলার সব মহকুমাতে প্রোগ্রাম সে করতে পারে না, কিন্তু সুবিধা হইল সকালবেলা একটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, কমরেড বিকালবেলা এখানে চলে আসুন, 400 লোক হয়ে যায়। এটা হলো তার ডিসঅ্যাডভান্টেজ। এখন অ্যাডভান্টেজ দুটাই। আর রতনকে ডেলি বলি আমি, তুমি তো এমনি করে ফাঁকিবাজ দিতেছ। এবং দেখা যায় ডুকলি মহকুমা কখনো কখনো সদর মহকুমাকেও ছাপিয়ে যান আপনারা, কিন্তু এটা যেন আপনাদের আত্মপুষ্টি না বাড়ায়। এটা আত্মপুষ্টি। কৃষক সভা হোক, নারী সমিতি হোক, ক্ষেত মজুর হোক বা যুব ফেডারেশন, ওই শকুন্তলা রোডে হলে খুব খুশি। প্যারাডাইস মানে হ্যাঁ ঠিক আছে,
কিন্তু হাফানিয়া যদি হয়, আচ্ছা দেখি বাদারঘাট যদি হয়, আচ্ছা এই কিন্তু আমার পিয়ালি কাম আছে, আমতলির নাম তো উচ্চারণই করা হয়েছে না এখন। তাহলে কমরেড বিপ্লব হবে কি করে? এই মিছি মিছি কয়েকটা ঘন্টা তো শুনতে হলো, ইচ্ছা হোক না ইচ্ছা হোক, লাভ হলো না কিছু। কাজে আমি বলবো সমাজ পরিবর্তন বা যে লক্ষ্যকে সামনে রেখে আজকে আমরা মিলিত হয়েছি, এটাকে সাকার করার জন্য আমাদের এই মুহূর্তে এই ত্রিপুরার যে গণতন্ত্র পুনরুদ্ধার হল প্রায়োরিটি, অগ্রাধিকার। আর এটা করার জন্য কোথায়? ডুকলি মহকুমার ভিতরে যে যে অঞ্চলে আপনারা আছেন সেই অঞ্চলে আজকে যদি 5 জন লোক আছে, এটাকে কালকে 6 জন করে, 6 জন করলে পরশু 7 জন করে। আর মাটি তৈরি হচ্ছে, মানুষ এখানে উপকৃত। শুধু যোগাযোগ করে দেখুন, কেউ তাদের পছন্দ করে না। কাজে সেই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে সত্যিকারের আজকে এই ফলসভা নভেম্বর বিপ্লবকে স্মরণ করা, এটা সঠিক পথে এবং সঠিক উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচি হিসাবে এটা তার মান্যতা দিতে পারবে। আমি আশা করব ডুকলি মহকুমা পার্টির নেতৃত্বে আগামী দিনে আমাদের সেই লক্ষ্য অর্জনে এই মুহূর্তে যে আমাদের অগ্রাধিকার কাজ, গণতন্ত্র পুনরুদ্ধার, এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা কমরেড, সমস্ত পার্টি ইউনিট, সমস্ত গণসংগঠন ইউনিট সেভাবে ভূমিকা গ্রহণ করবেন। এই কথাগুলো বলে আবার মহামতি কমরেড লেনিন এবং যারা পথ দেখিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের সকলকে আমাদের বক্তব্য এখানে ধৈর্য ধরে শোনার জন্য যে আপনারা বাধ্য হয়েছেন বা শুনেছেন, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।